আজকে তোমাদের সামনে আমি আবার হাজির হয়েছি। আমি আসমুল স্যার। আজকে তোমাদের দেখো ক্লাস 10-এর সিরাজউদ্দৌলা যে নাটকটি আছে সেই নাটকটি থেকে তোমাদের আজকে আমি বেশ কিছু বিষয় বুঝিয়ে দেব। ঠিক আছে? সিরাজউদ্দৌলা নাটক কি, কিভাবে তার রচনা হলো, সিরাজকে এই বছরে মানে 2024 বছরের শেষ দিনে এসে তোমাদের একটা ঐতিহাসিক জায়গা, সেটা হচ্ছে মুর্শিদাবাদ এর বহরমপুর, এক কথায় হাজারদুয়ারি, সেই ঘটনা আজকে তোমাদের তুলে ধরবো। এবং আজকে দেখো যে সিরাজউদ্দৌলা যে নাটকটি, এই নাটকটির বেশ কিছু ঘটনা আমি তোমাদের আজকে বুঝাবো। ঠিক আছে? দেখো, চলো তাহলে শুরু করা যাক। দেখো, তোমাদের আমি বোর্ডে লিখেছি সিরাজউদ্দৌলা এই নাটকটি খুব ইন্টারেস্টিং একটা নাটক। এটা মাধ্যমিকে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা হবে সেখানে দুটি কোশ্চেন থাকবে, তার মধ্যে তোমার দেখা যায় একটা নাটক থাকবে 4 নম্বরের। এই নাটকটি তোমাদের করতে হবে। এখানে কিন্তু কোনো ছোট কোশ্চেন বা এমসিকিউ থাকবে না, একটি মাত্র বড় কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে 4 নম্বরের। ওকে, সেই 4 নম্বর কোশ্চেনটা করতে হবে। দেখো তাহলে এই এই সিরাজউদ্দৌলা নাটকটি বুঝার এবং মনে রাখার যে কৌশল, সেটা আমি একটা চার্টের মাধ্যমে লিখে দিয়েছি, কিন্তু আমরা মনে রাখবো। ঠিক আছে? 4টা জিনিস মনে রাখতে পারলেই আমার মনে হয় পরীক্ষা তোমরা কিন্তু ভালো ফাটাফাটি রেজাল্ট করতে পারবে। ওকে, চলো তাহলে দেখা যায়। দেখো, সিরাজউদ্দৌলা নাটক শুরু করার আগে একটা আমাদের পূর্বে যে ঘটনাটা জানতে হবে। দেখো, এটা যদি আমরা পুরোটাই আগেকার যে প্রাচীন যে কালে, মানে আমাদের যদি মধ্যযুগে যাই, সেই সময় দেখা যায় যে গোটা ভারতবর্ষ, একটু মনে করো গোটা ভারতবর্ষ, গোটা ইন্ডিয়া, ঠিক আছে, তখন বাংলাদেশ, পাকিস্তান, তারপরে আমাদের হিন্দুস্তান, এই সবকটা নিয়ে তৈরি হয়েছিল একটা ভারতবর্ষ। ঠিক আছে? এই ভারতবর্ষ পুরোটা যিনি মিডিলে যিনি ছিলেন, মানে একবারে দেখো যিনি কেন্দ্রে বসে থাকতেন, তার নাম ছিল বাদশাহ। এই বাদশারা গোটা ভারতবর্ষ কি করতেন? শাসন করতেন। এই শাসন করতেন গোটা ভারতবর্ষে, তিনি হলেন কে? বাদশাহ। ঠিক আছে? তো বাদশাহ কি করতেন? গোটা ভারতবর্ষ তো শাসন করা তার পক্ষে একার পক্ষে কি সম্ভব নয়। সেই জন্য সে কি করতো, গোটা ভারতবর্ষকে সে একটা করে রাজ্যে ভাগ করেছিল, একটা একটা করে রাজ্যে ভাগ করেছিল। সে সময় দেখো, আমি যদি এটা ধরো, কেন্দ্রে ছিল কে? বাদশাহ। এরপর দেখো যেটা, তার কথা হচ্ছে কি, বাংলা, বিহার, উড়িষ্যা, গুজরাট, আরো আছে মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অনেক আরো মুম্বাই, অনেক রাজ্য ছিল। তার মধ্যে দেখা যায় যে ভাষাগত মিলের জন্য এই 3টি রাজ্য, সে সময় সম্ভবত দ্বিতীয় জাহাঙ্গীরের আমলের কথা বলছি, সে সময় দেখো প্রধানত যে 3টি রাজ্য, এই 3টি রাজ্যের ভাষাগত মিল ছিল কি কি, তোমাদের সামনে দেখো, বাংলা, বিহার আর উড়িষ্যা। বুঝতে পেরেছো? বাংলা, বিহার, উড়িষ্যা, এই 3টি রাজ্যের ভাষাগত মিল থাকার জন্য এই 3টি রাজ্যকে একজনের দায়িত্ব দিয়েছিলেন, তার নাম ছিল কি? শাসক ছিলেন নবাব। বুঝা গেছে? নবাব। এই যে নবাব, সে সময় গোটা ভারতবর্ষের মধ্যে এই 3টি রাজ্যের ভাষাগত মিলের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাহলে এই 3টি রাজ্য যিনি শাসন করতেন, তার নাম ছিল কি? নবাব। বুঝেছো? আমাদের যিনি পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলা যদি যাই, হাজারদুয়ারি, সেই ঘটনাটাই আজ তোমাদের তুলে ধরছি। দেখো, সে সময় শাসক ছিলেন নবাব। এই নবাব কিন্তু দেখা যায় আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁ কিন্তু জন্মসূত্রে তিনি কি নয়, একজন নবাব হননি, একজন তিনি সামন্ত ছিলেন, মানে এক কথায় তিনি একজন সৈনিক ছিলেন। সৈনিক নিজের ক্ষমতা বলেই তিনি কি করেছিলেন, তার যে পূর্বে যে শাসক ছিলেন তাকে পরাজিত করে তিনি নবাব হয়েছিলেন। ওকে, কিন্তু এই নবাবের আলীবর্দী খাঁ, যে এই আলীবর্দী খাঁ নবাবের কোনো পুত্র সন্তান ছিল না। ঠিক আছে? কোনো পুত্র সন্তান না থাকার দরুন তিনি দেখা যায় যে তার 3টি কন্যা ছিল। তার মধ্যে ছিল কে? প্রথম দেখা যায় তিনি বড় কন্যা, তার বড় মেয়ে ছিল, তিনি ছিলেন ঘসেটি বেগম। দেখো, ঘসেটি বেগম। ঠিক আছে? তার মেজো মেয়ের নাম ছিল কি? শাহী বেগম। এবং তার ছোট মেয়ের নাম ছিল আমিনা। 3জনেরই তিনি কি সুপাত্রর সঙ্গে বিবাহ দেন। ঠিক আছে? বিবাহ দেন, কিন্তু দেখা যায় যে 3জনে যখন বিবাহ দেওয়ার পরেই দেখা যায় ঘসেটি বেগম এর সঙ্গে যে স্বামী তার বিয়ে হয়েছিল, সে হয়তো ঘর সংসার করতে পারেনি, তার কোনো সন্তান ছিল না। ঠিক আছে? সন্তান না থাকার দরুন সে কি করেছিল, একজন পুত্র, তিনি কি হয়েছিল তোমার শওকত জং, মানে একটা মানে শওকত, বুঝতে পেরেছো? শওকত জং, মনে রাখবেন, একটা পালিত পুত্র। এই শওকত জং নামে একটা ছেলেকে তিনি দত্তক নেন। তিনি কেন দত্তক নিয়েছিল তোমরা বুঝতে পারছো? কারণ হচ্ছে যে তিনি ভেবেছে, তিনি যেহেতু বড় মেয়ে, বুঝতে পেরেছো, ঘসেটি বেগম যেহেতু বড় মেয়ে কিনা, এবার সে ভেবেছিল যে তার বাবার যে সাম্রাজ্য, সে কিন্তু কি করবে, পাবে। বড় হিসাবে যে বড় সেই পায়, সাম্রাজ্যের শাসক হবে। কিন্তু সে যেহেতু
একজন মেয়ে, তাকে জিজ্ঞাসা দিতে পারে, বলতে পারে যে তোমার তো কোনো সন্তান ছিল না, তার জন্য তিনি শওকত জং নামে এই লোকটাকে তিনি কি করেছিলেন, এই ছেলেটাকে তিনি ছোট থেকে মানুষ করেছিলেন। কিন্তু শওকত জং খুব ভালো লোক ছিল না, সে কিন্তু সুরা পান করতো এবং নারী বিলাসী ছিল, বুঝতে পারছেন, নারী এবং সুরা নিয়ে মত্ত থাকতো। তার জন্য দেখা যায় আলীবর্দী খাঁ তাকে কোনো পছন্দ করতেন না। দেখা যায় শাহী বেগম সম্পর্কে আমরা অতটা কিছু জানি না। শাহী বেগম নাকি তিনি একটা বিশাল বড় একটা অসুখ হয়, অসুখ হওয়ার পর সে অনেক মানুষের কলিজা খেতে শুরু করে। তারপর দেখা যায় আলীবর্দী খাঁ তাকে জিন্দা কবর দিয়ে দেয়, বুঝতে পেরেছো? তার নাম ছিল কি শাহী বেগম। তার জন্য এনার কোনো ইতিহাস আমরা অতটা জানবো না, দেখো জানি না। তারপর দেখো ছোট মেয়ের নাম ছিল কি আমিনা। এই আমিনা কিন্তু 3টি পুত্র সন্তান হয়। এই 3টি পুত্র সন্তানের মধ্যে সব থেকে ছোট যে সন্তান ছিল তার নাম ছিল কি সিরাজ, বুঝতে পেরেছো? সিরাজউদ্দৌলা। তার মানে কি আলীবর্দী খাঁর একবারে জানের পেয়ারা ছিলেন কে? সিরাজউদ্দৌলা। মানে এই ঘটনাটা তুমি যদি না জানো তাহলে আমি সিরাজউদ্দৌলা নাটকে তুমি কখনোই বুঝতে পারবে না সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে কি আছে, কেমন করে এলো, হঠাৎ করে ঘটনা আমরা শুরু করতে পারি না, বুঝতে পেরেছো? এই যে সিরাজউদ্দৌলা, এই সিরাজউদ্দৌলা 23 বছর বয়সে নানার সিংহাসনে তিনি আড়ষ্ট হন, বুঝতে পেরেছো? সিংহাসনে বসেন, নবাব হন। এই নবাব হওয়ার পরই দেখা যায় তার রাজ্যে মানে তার রাজদরবারে একটা মেয়ে থাকতো, সে খুব বুদ্ধিমতী মেয়ে, আলীবর্দী খাঁ আর রাজদরবারে থাকতো। কিন্তু তার আমিনার খুবই কাছে, আমিনাকে মা বলে ডাকতেন। তিনি ছিলেন কে সিরাজেরই এক সিরাজ তাকে একটা মেয়েকে খুব ভালোবেসে ফেলে, তার নাম ছিল কি লুৎফা। সে কিন্তু কোনো রাজা বা নবাবের কোনো সন্তান ছিলেন না, মেয়ে ছিলেন না, বুঝতে পেরেছো? এই লুৎফা খুব বুদ্ধিমতী মেয়ে, সিরাজের সঙ্গে তার কি দেয়, বিবাহ দেয়। কিন্তু এই লুৎফাকে পাওয়ার জন্য দেখা যায় যে মিরন, মির্জাফরের যে সন্তান পুত্র মিরন, তাকে পাওয়ার জন্য খুব ব্যাকুল। সে যে মানে যে কোনো মুহূর্তে কাকে পাবে, মানে এখন যে কোনো মুহূর্তে লুৎফাকে পাওয়ার সার পরিকল্পনা, বুঝতে পেরেছো? দেখো এবার আজকে দেখো আমরা যে এই ঘটনাটা আমরা জানলাম, এই জানার পরই দেখো আজকে তোমাদের যে নাটকটি আছে, এই নাটকের মধ্যে আমরা বেশ কিছু চরিত্র পাবো, বুঝতে পেরেছো? টোটাল 4টা খণ্ড আছে, 4টি খণ্ড তোমাদের মনে রাখতে হবে। প্রথম এখানে 4টা পর্ব তোমাদেরকে মনে রাখতে হবে। 4টা পর্ব যদি মনে রাখো তোমার সিরাজউদ্দৌলা নাটক তোমার কাছে খুবই সহজ এবং একেবারে মানে কি তুমি পরীক্ষার হলতে গিয়ে তোমার মনে ভয় হবে না যে কোন ঘটনাটা কার পর আসছে। দেখো প্রথমে একটা ঘটনা আছে, দ্বিতীয় একটা ঘটনা আছে, তৃতীয় একটা ঘটনা আছে, চতুর্থ একটা ঘটনা আছে, ঠিক আছে? এই যদি নাটকটাকে ভাগ করা যায় তার মধ্যে আমরা টোটাল তো 4টা পর্ব পাবো, 4টা ঘটনা পাবো। এই 4টা ঘটনার সঙ্গে দেখো কি জড়িত আছে। সিরাজ ও ওয়াটসের পত্র, প্রথম ঘটনা জানবো আমরা। সিরাজের সঙ্গে ওয়াটসের পত্রের কি সম্পর্ক তা সেটা বুঝিয়ে দেবো তোমাদেরকে। দ্বিতীয়ত দেখো মসিয়ালা মানে ফরাসি একজন সেনাধ্যক্ষ, তার ফরাসি একজন ফরাসি কোম্পানি ছিল, সেটা একজন সেনাধ্যক্ষ, তার সঙ্গে নবাবের তোমার কি হচ্ছে মানে নবাবকে সতর্ক করছে মসিয়ালা, ফরাসি যারা চন্দনের ব্যবস্থা করতো, ফরাজ কাকে নবাবকে সতর্ক করছে, সতর্কবার্তা, এবং নবাব তাকে বন্ধু হিসাবে এখানে জানবে। দেখো তৃতীয়ত রাজ কর্মচারীদের সঙ্গে তর্ক বিতর্ক, বাগদণ্ডতে জড়িয়ে পড়ে কে? সিরাজ। এই যে কটা ঘটনা বললাম, 3টি। প্রথমত দেখলাম সিরাজ ওয়াটসের পত্র, এটা জানবো। মসিয়ালার সঙ্গে নবাবের কি সম্পর্ক, নবাব কি বলছেন। আর তারপর যাবো দেখো রাজকর্মচারীর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছে কে? সিরাজউদ্দৌলা, ঠিক আছে? এই সিরাজউদ্দৌলা রাজকর্মচারীরা যারা ছিলেন তারা দুটি পক্ষ ছিলেন, একটা পজিটিভ দিক, একটা হচ্ছে নেগেটিভ দিক। একদম দেখো একদিক ছিল পক্ষে, একদল ছিল কি বিপক্ষে। তাহলে যদি আমরা দেখি বিপক্ষটাই দেখি আগে, নেগেটিভ, যেহেতু রাজা শত্রু নবাবের শত্রু ছিলেন, সেই বিপক্ষে কারা ছিল বুঝতে পারছো? কে ছিল? রাজা রাজবল্লভ, বুঝতে পারছো? এই যে রাজ্য, দেখো এই যে আমরা জানি বাংলা, এই বাংলাকে আবার ছোট ছোট নগরে ভাগ করা হতো, বুঝতে পেরেছো? এই ধরো পুরোটা এটা একটা বাংলা, এই বাংলা ছোট ছোট আবার নগর ছিল, নগর তো জানো শহর, ঠিক আছে? এই নগরে একজন করে রাজা নির্বাচন করতেন, ঠিক আছে না, রাজা নির্বাচন করতেন। তো এমনই একটা নগরের রাজ্যে মানে রাজা ছিলেন, তার নাম ছিল কি রাজা রাজবল্লভ। মানে বুঝতে পেরেছো তো? ছোট নবাব, যিনি গোটা বাংলা আর বাংলা বিহার উড়িষ্যার যিনি শাসক তিনি হচ্ছে নবাব, আর নবাবের ঊর্ধ্বে আছে কে? বাদশাহ, বুঝতে পারছো? আর নবাবের পরে যারা ছিল তারা রাজা, বুঝতে পারছো? রাজা রাজা একটা নগরের দায়িত্ব ছিলেন, বুঝতে পারছো? মানে শহরে। এবার রাজাদের পরে তারা থাকতো তারা জমিদার, বুঝতে পারছো? এরপর পর আসছে ঘটনা। তারপরে কি রাজা নবাব সিরাজউদ্দৌলাকে সবাই কিন্তু পছন্দ করতেন না, তার বিরুদ্ধে অনেকেই কিন্তু ছিলেন। তার মধ্যে দেখা যায় রাজা রাজবল্লভ, তিনি একটা নগরের রাজা ছিলেন। জগৎ শেঠ,
তিনি একজন ব্যবসায়িক ছিলেন, বণিক, বুঝতে পারছো? আর মানে কি তিনি যেহেতু একটা ব্যবসায়িক মানুষ, তার কি প্যাচে প্যাচে বুদ্ধি, বুঝতে পারছো তো? মানে বুদ্ধিটা কিন্তু আলাদা ধরনের ছিল, বদমাইশি বুদ্ধিটা এর ছিল বেশি জগৎ সেটে। তিনি একজন ব্যবসায়িক ছিলেন, বণিক ছিলেন। তারপর হচ্ছে রাজা রাজদুল্লভ, বুঝতে পারছো? দুর্লভ রায়, তিনিও ছিলেন কি একজন রাজা ছিলেন। আর লাস্টে তোমরা জানো, যার নাম না বললেই হয় না, যিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন নবাবের সঙ্গে, আমাদের শুধু আমাদের বাংলার শত্রু নয়, গোটা ভারতবর্ষের যিনি শত্রু, যার নাম কেউ আর রাখে না, বুঝছো? যার নাম চিরতরে মানুষের হৃদয় থেকে মুছে গেছে, যে কেউ দেখবা সবাই নাম রাখা যায়, রাজবল্লভ, জগৎ সেট, এগুলো নাম রাখা হয়, বুঝতে পারছো? কিন্তু এমন একজন নাম রাখা হয় না, কার বলো তো? তোমরা জানতে পারছো না, পারো না? কার বলো তো দেখি? মীর জাফর। এই যে মীর জাফর এমন একজন মানুষ ছিলেন, যিনি রাজার নবাবকে ধোঁকা দিয়েছিলেন, বুঝতে পারছো? নবাবকে ধোঁকা দেওয়ার পর তিনি সিংহাসনে বসেছিলেন, বুঝতে পেরেছো? এই মীর জাফরের কথা বলছি আমি, বুঝেছো? তাহলে মীর জাফর, এই মীর জাফর, বুঝতে পারছো? মীর জাফরের ছেলের নাম ছিল কি জানো তোমরা? মিরন। কি নাম? মিরন। এই যে মিরন, মিরন, মিরন এমন একটা লোক ছিলেন, তার সিংহাসনের প্রতি লোভ যতটা না ছিল, লুৎফার প্রতি ততটা লোভ ছিল। পর স্ত্রী হরণ করা, বুঝতে পেরেছো? পর স্ত্রী হরণ করা, তাই তো? নিজের স্ত্রী থেকে দেখবা পরের স্ত্রীটাকে বেশি সুন্দর মনে হয়, বলে না? বলে না, তাই তো? এবার যদি রাস্তা দিয়ে কেউ যায়, নিজের স্ত্রী থাকলেও বলে পরের স্ত্রীর দিকে তাকিয়ে আছে, তার মানে কি? সে পরের স্ত্রীটাকে বেশি সুন্দর মনে হয়, তাই না? কি বলছো? এখনকার জামানা দেখবা এটাই চলছে। তার মানে মিরন, মিরন একই অবস্থা। মিরন কি করছে, যে মিরন সিংহাসনের প্রতি যতটা লোভ না ছিল, বেশি লোভ ছিল কার প্রতি? লুৎফার প্রতি। লুৎফাকে কিভাবে পাবো আমি? এই যে, বুঝতে পারছো? তাহলে আমরা যাকে মীর জাফর বলছি, তাকে সিপাহী সালার, তাই তো? সিপাহী সালার বলছি, দেখো তিনি। এবার দেখো পক্ষে যারা ছিলেন, মানে যারা খুব ভালোবাসতেন সিরাজকে, সিরাজের প্রিয় বন্ধু, সিরাজের পায়ের তলায় বসে থাকতেন, পা মানে বুঝতে পারছো? সিরাজের অন্তরঙ্গ, সিরাজের হৃদয় ছিলেন, তা ছিলেন মোহনলাল, মীর মদন, গোলাম হোসেন, বুঝতে পেরেছো? মোহনলাল, মীর মদন আর কি গোলাম হোসেন, এনারা ছিলেন সিরাজের পক্ষে, সিরাজকে খুবই ভালোবাসতেন এই মানুষগুলো, বুঝতে পেরেছো? মোহনলাল, মীর মদন আর গোলাম হোসেন। আর দেখো চতুর্থ একটা পর্ব, তার মানে কি? রাজকর্মচারীর সঙ্গে তর্ক বিতর্ক, কার? সিরাজউদ্দৌলা। বিপক্ষ যারা আছে তাদের সঙ্গে তর্ক বিতর্ক চলছে, যারা পক্ষ ছিল তারাও কিন্তু সিরাজের হয়ে তাদের পক্ষে কথা বলছে, বুঝতে পেরেছো কথা বলছে? দেখো চতুর্থ অধ্যায়ে আমরা যে চতুর্থ পর্ব জানবো আমরা, ঘসেটি ও লুৎফার প্রতি সহানুভূতিশীল। ঘসেটি বেগম, তার সবচেয়ে বড় শত্রু ছিল, তার নাম ছিল নিজের মাসি, বুঝতে পেরেছো? এক কথা, নিজের মাসি মানে বড় মাসি, আমরা যাকে বলছি খালা, এই খালা যান, বুঝতে পেরেছো? তিনি প্রচন্ড সিরাজের প্রতি কি ছিলেন? রাগান্বিত হয়েছিলেন। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা নাটকের মধ্যে প্রবেশ করি। চলো প্রথম খণ্ড দেখো, সিরাজ ও ওয়াটসের পত্র, বুঝতে পেরেছো? সিরাজ এবং কি ওয়াটসের পত্র। তো রাজকর্মচারী এবং অনেকে সবাই আছে। দেখো রাজদরবারে সমস্ত কথোপকথন যখন চলছে, সে সময় সিরাজ, ওয়াটস, এই যে ওয়াটস, সে সময় গোটা ভারতবর্ষে মানে বাংলায়, বাংলা, বিহার, উড়িষ্যা, এই জায়গায় দুই দুটো বণিক সম্প্রদায় আছে। একটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কোম্পানি, আর একটা হচ্ছে ফরাসিরা। তারা ফরাসিরা, ঠিক আছে? দেখো সিরাজউদ্দৌলা তিনি গোটা মানে সেই সময় বাংলায় দুটো দল আছে, একটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর একটা হচ্ছে তোমার ফরাসিরা। এই ফরাসিদেরকে ব্যবসা করতে দিয়েছিলেন চন্দননগর, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তার পাশে মানে কলকাতাতে তারা ব্যবসা করতো, বুঝতে পেরেছো? একটা হচ্ছে চন্দননগরে ফরাসিরা, আর কলকাতায় ব্যবসা করতো তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এক কথায় ওয়াটসের দল। সিরাজউদ্দৌলা এবার কলকাতা যখন কলকাতা জয় করে সিরাজউদ্দৌলা, আমি বিস্তারিত যাচ্ছি না, যে ওয়াটস রাজদরবারে কিভাবে ঠাঁই পাচ্ছে, বুঝছো? এই ওয়াটস মুর্শিদাবাদের রাজদরবারে তিনি থাকতেন। কেন রাখা হয়েছিল? সিরাজউদ্দৌলা কলকাতা জয় করেন, জয় করার পর যে তখন যারা ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য যখন করছিল, ওয়াটসকে জিম্মে রাখা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে। ওয়াটসকে সিরাজউদ্দৌলা রাজদরবারে মুর্শিদাবাদে তাকে জিম্মে রাখা হয়েছিল। এই যে রাখা হওয়ার পর ওয়াটস কি করেছিল? ওয়াটস কাদের প্রতিনিধি ছিলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে।
সিরাজউদ্দৌলা ওয়াটসকে মুর্শিদাবাদে রেখেছিলেন তার রাজদরবার জিম্মি হিসাবে। রাজদরবারে হঠাৎ করে সিরাজউদ্দৌলার হাতে একটি চিঠি আসে। সে চিঠিটা কার? অ্যাডমিরাল ওয়াটসের। অ্যাডমিরাল আরেকজন ব্যক্তি, বুঝতে পেরেছো? অ্যাডমিরাল 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 ওয়াটস। এই অ্যাডমিরাল ওয়াটস কে ছিলেন? অ্যাডমিরাল ওয়াটস ছিলেন একজন কি সেনাধ্যক্ষ। কি তিনি? নৌসেনা। তিনি নৌসেনা, এক কথায় তিনি নৌসেনার দায়িত্ব ছিলেন। অ্যাডমিরাল ওয়াটস নৌসেনার দায়িত্ব, বুঝতে পেরেছ? লর্ড ক্লাইভ যখন কলকাতায় ব্যবসা বাণিজ্য করছেন, ওয়াটসকে জিম্মে রাখা হয়, ওয়াটসকে সিংহাসনের কাছে ডাকা হয় এবং বলে যে ওয়াটস, তোমার কাছে একটা পত্র এসেছিল, তুমি সেটা জানো? বলছে না, আমি তো জানি না কার পত্র, সে সম্ভবত আমার কোনো ধ্যান নেই বা আমি কিছু জানি না। বলছে তুমি কি অ্যাডমিরাল ওয়াটস এর পত্র, অ্যাডমিরাল ওয়াটস তোমাকে পত্র লিখেছে সে সম্পর্কে তুমি জানো? বলছে না, এটা হতে পারে না। বলছে এটা হতে পারে না তুমি কখনো বলো না, কারণ তুমি লিখেছো, তোমাকে লিখেছে সে, এবং তুমিও তাকে একটা চিঠি লিখেছিলে, তাই না? বলছে না, আমি তো কোনো চিঠি লিখিনি। না, তুমি ভুল বলছো, তুমি অবশ্যই সেই চিঠি তুমি লিখেছো, বুঝতে পারছো? সেই চিঠিটা তুমি লিখেছো, এবং অ্যাডমিরাল ওয়াটস তোমাকে চিঠিতে কি লিখেছিল তোমার হাতে সেই চিঠিটা পড়েনি, আমাকে একজন ব্যক্তি সেই চিঠি আমাকে এসে দিয়েছে, সেটা কি আছে? মুন্সিজির হাতে আছে। তখন তিনি তার মুন্সিজিকে বলেন, মুন্সিজি তুমি সেই চিঠিটা পড়ো, অ্যাডমিরালের চিঠিটা। অ্যাডমিরালের চিঠিটা সে পড়তে শুরু করে। কে বলতো? তাহলে ওয়াটস এবং অ্যাডমিরাল ওয়াটস একই ব্যক্তি নয়, দুজন আলাদা। তিনি ছিলেন ওয়াটসকে রাখা হয়েছে মুর্শিদাবাদের সেনাধ্যক্ষ হিসাবে, মানে জিম্মি হিসাবে, যে যদি কেউ ক্ষতি করে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি ক্ষতি করে, রাজার বিরুদ্ধে চক্রান্ত করে, তাহলে ওয়াটসকে শাস্তি দেওয়া হবে, বুঝতে পারছো? এভাবে ওয়াটসকে বলছে তোমাকে আমি এই গোলার মুখে দিয়ে উড়িয়ে দিতে পারি, তুমি জানো তুমি যেরকম আমার সঙ্গে ধোকা করেছো। কারণ হচ্ছে আমি কখন ধোকা করতে পারি না, তাহলে তুমি মুন্সিজিকে তার একটা চিঠি পড়তে বলে, কার? অ্যাডমিরাল ওয়াটস লিখেছে ওয়াটসকে। এবার বলছে অ্যাডমিরাল ওয়াটস কি লিখেছেন চিঠিতে? তিনি বলছেন যে যে শোনো, আমি রবার্ট ক্লাইভকে আমি বলেছি তিনি আরো সেনা নিয়ে বাংলার দিকে আসবেন, এবং আমি আরো একটা জাহাজ নৌসেনা, সেটা মুর্শিদাবাদের দিকে আসবে, বাংলার দিকে, আমি মাদ্রাজে সেনাবাহিনীতে বলে দিয়েছে, বুঝতে পেরেছো? এবং আমি বাংলায় এমন আগুন লাগাইবো, যে আগুন, যে আগুন, আমি বাংলায় এমন একটা আগুন লাগাবো, যে আগুন সারা গঙ্গার জল দিয়েও, বুঝতে পারছো, সারা গঙ্গার জল দিয়েও নিভাতে পারবে না, বুঝতে পেরেছো? তখনই সিরাজুল্লাহ প্রচন্ড রাগান্বিত হয়ে ওঠেন, যে তোমরা আমারই বুকে খাচ্ছ, আমারই মানে কি ব্যবস্থা করছো, আমার আমার দেশেই, আমার বুকের ওপরে তোমরা চেপে ব্যবসা করছো, আর আমার বিরুদ্ধে তোমরা চক্রান্ত করছো। হ্যাঁ, এরকম তোমরা করছো, তোমরা অযোগ্য, তোমাদেরকে সম্মান দেওয়া আমার কোনো মানে হয় না, তোমরা এত অভদ্র যে তোমরা কোনোদিনই তোমরা শুধরিবে না, বুঝতে পেরেছো? এভাবে দেখা যায় ওয়াটসকে অত্যন্ত অপমান করে, বুঝতে পেরেছো, অত্যন্ত অপমান করে তাকে রাজদরবার থেকে তাড়িয়ে দেবে। তাহলে আমরা জানতে পারলাম সিরাজউদ্দৌলার সঙ্গে ওয়াটসের কি সম্পর্ক ছিল। তাহলে ওয়াটস ছিলেন একজন সেনা দক্ষের কর্মচারী, যাকে জিম্মে রাখা হয়েছিল সিরাজের রাজদরবারে। সিরাজের রাজদরবারে যখন সভা সদরা সবাই বসে আছে, ওয়াটসকে ডাকা হলো। ওয়াটস বলতে চাইছে যে আমাকে কেন ডেকেছেন? তো ওয়াটস বলছে যে তোমাকে একটা কথা বলতে চাইছি, তুমি আমার বিরুদ্ধে তুমি চক্রান্ত করেছো, যে আমাকেই তুমি মারার চেষ্টা করছো, আমার বাংলাকে ধ্বংস করার চেষ্টা করো, দখল করার চেষ্টা করো। তখন সে বলছে আমি কখনো এটা করতে আমি করিনি। তখন বলছে তোমাকে যে একটা চিঠি লিখেছে অ্যাডমিরাল ওয়াটস, সেটা তুমি জানো, এবং তুমিও অ্যাডমিরাল ওয়াটসকে তুমি একটা চিঠি লিখেছিলে, তাই তো? বলছে না, আমি করতে পারি না, আমি এই চিঠি লিখতে পারি না। তখন সে মুন্সিজিকে বলে সেই চিঠিটা পড়তে। সেই চিঠিটাতে বলা ছিল যে সে অ্যাডমিরাল ওয়াটস, তিনি একজন নৌসেনাধ্যক্ষ, তিনি বলেছেন, সেই চিঠিতে লিখেছেন যে লর্ড ক্লাইভ বাংলাতে, তাকে লর্ড ক্লাইভের জন্য আরো একটা জাহাজ পাঠানো হয়েছে, সে বাংলায় যাতে আরো সেনা পাঠায়, এবং আমি মাদ্রাজ থেকে আরো যুদ্ধ জাহাজ এবং সেনা নিয়ে বাংলার দিকে রওনা দেব, এবং বাংলায় আমি এমন আগুন জ্বালাইবো যে বাংলার সারা গঙ্গার জল দিয়েও সেটাকে নিভানো যাবে না। এটা তুমি তাহলে আমার খেয়ে তুমি আমরা কি করছো, বিরুদ্ধে চক্রান্ত শুরু করে দিয়েছ। এর জন্য দেখা যায়
যে তুমি যদি এই মুহূর্তে এই রাজদরবার ত্যাগ করে না চলে যাও, তাহলে তোমাকে এখনই কিন্তু কতল করা হবে, হত্যা করা হবে, তুমি এখান থেকে চলে যাও। বুঝেছো? ওয়াটস তখনই কিন্তু সেই জায়গা থেকে পরিত্যাগ করে, সেই জায়গা থেকে চলে যায়। বুঝতে পারছো? তাহলে ওয়াটস চলে গেল, এবং সেই মুহূর্তে দেখা যায় যে ফরাসি যারা চন্দননগরে ব্যবসা করছিল, কোথায়? চন্দননগর। ধরো এটা কলকাতা, এটা কলকাতা, এই কলকাতা, কলকাতা তোমরা তো গেছো অনেকেই, বাস নাম শুনেছো। তারপরে চন্দননগর, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো খুব বিখ্যাত, জগৎ বিখ্যাত জগদ্ধাত্রী পুজো। বুঝছো? চন্দননগর, এই চন্দননগরে তোমরা দেখেছো গোপাল ভাঁড়, বুঝতে পারছো? চন্দননগরের রাজা গোপাল ভাঁড়ের রাজ্যের দরবারের কথা বলছে চন্দননগর। সেখানে ব্যবস্থা হচ্ছিল ফরাসিরা। ফরাসিরা, ফরাসি যে সেনাধ্যক্ষ তিনি ছিলেন, তিনি নাম ছিল মসিয়ালা। হঠাৎ করে মসিয়ালা আসে এবং রাজাকে কুর্নিশ জানায়, রাজাকে স্বাগত জানায়, এবং রাজাকে বলেন, মানে রাজা বলা ভুল, নবাবকে বলেন যে আপনি আপনি আমাদেরকে সাহায্য করবেন বলেছিলেন, তা সত্ত্বেও কিন্তু আমাদেরকে আপনি সাহায্য করলেন না। তখন নবাব বলছে, কেন, আমি তোমাদের কি করেছি? না তো আমাদের যে চন্দননগর, সেই চন্দননগর দখল করে নিয়েছে সিরাজউদ্দ, তোমার কি হচ্ছে ইংরেজরা। ইংরেজরা, আপনি নিষেধ করেছিলেন যে চন্দননগরে আমরা ব্যবসা করব আর ওরা কলকাতায় ব্যবসা করবে, কিন্তু আপনাকে না জানিয়েই তারা কিন্তু আমাদের চন্দননগরের ঘাঁটিগুলো দখল করে নিয়েছে। আমার মনে হয় আর এখানে আমাদের ব্যবসা বাণিজ্য করা যাবে না, আমরা মনে হয় এখানে আর ব্যবসা বাণিজ্য আমি করতে পারবো না আমরা। বুঝতে পেরেছো? কিন্তু আপনাকেও আমি একটা সতর্ক করে যাচ্ছি যে আপনার সুদিন আর নেই, আপনার দুর্দিন খুব কাছে চলে এসছে। কারণ আমরা বাংলা থেকে চলে যেতে আমাদের মনটা চাইছে না, আমরা বাংলাকে খুব ভালোবাসতাম। কে বলছো? ফরাসি সেনাধ্যক্ষ মসিয়ালা, যে আমরা বাংলাকে খুব ভালোবেসেছিলাম, আপনাকে খুব ভালোবেসেছিলাম, আপনার প্রতি আমরা খুবই কৃতজ্ঞ, কিন্তু আমাদেরকে এই বাংলা ছেড়েই আমাদেরকে ফ্রান্সে চলে যেতে, ফরাসিতে চলে যেতে হবে। বুঝতে পারছেন? কিন্তু আপনি খুব সাবধানে থাকিয়েন, কারণ আপনার সামনে বিপদ। আপনি যতটা নিজেকে সহজ ভেবে চালাচ্ছেন রাজদরবার, ততটা নয়, কারণ আপনার সামনে প্রচন্ড একটা বিপদ আসছে, ঝড় আসছে। সেই দীপ দীপ করে যে আগুনটা জ্বলছিল, বুঝতে পারছেন, সেটা কিন্তু যে কোনো সময় ফেটে যেতে পারে, প্রচন্ড বিস্ফোরণ হতে পারে। আপনি তার জন্য খুবই সাবধানে থাকবেন। সেই সময় তা বলে মসিয়ালা সেই রাজদরবার থেকে চলে যায়। বুঝতে পারছো? তখনই দেখা যায় যে আমরা তৃতীয় যে পর্বটা পাবো, রাজকর্মচারীদের সঙ্গে তর্ক বিতর্ক, মানে বাগদণ্ডে জড়িয়ে পড়ছে কি সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা তখনই তার রাজবল্লভ, তার সেনা একজন রাজা রাজবল্লভকে প্রশ্ন করে, আপনি কিছু বলতে চাইছিলেন রাজা, বলুন কি বলতে চাইছিলেন। তখন বলছেন, না আমি আর তো কি বলবো, আমার তো বলার কিছু নেই, কিন্তু আপনি একটা ভুল করেছেন, কি, যে ওয়াটসকে এইভাবে অপমান করে রাজদরবার থেকে তাড়িয়ে না দিলেই ভালো হতো। যদি আপনি এতটা অপমান করে তাড়ালেন, আমরা খুব মানে খুবই দুঃখ পেয়েছি। তখনই রাজা, নবাব খুবই মানে হাস্যকৌতুক বলছে, আপনাদের তো দুঃখ হবে, কে শত্রু আর কে অশত্রু সেটা তো আমি বলছি, বুঝতে পারছেন? আমি তো বুঝতে পারছি আপনাদের কতটা কষ্ট হচ্ছে, সেটা তো আমরা বুঝতে পারছি। তার মানে কি, ওনাদের মসিয়ালাদের প্রতি কোনো দরদ নেই, কার দরদ? ওয়াটস এর প্রতি দরদ। তখন তিনি বলেন যে আপনারা যে আমাকে কতটা ভালোবেসেছেন, আপনারা যে আমাদের বিরুদ্ধে কতটা, আমার বিরুদ্ধে আপনারা যে কতটা চক্রান্ত করছেন, সেসব খবর কি আমরা রাখি না? তখনই কিন্তু রাজা রাজবল্লভ, জগৎ শেঠ রেগে যাবেন। তারা বলছে, দেখুন নবাব, আপনি যা ভাবছেন তা নয়, আমরা যদি চাইতাম তাহলে আমরা এই নবাব, বাংলার নবাব সিংহাসনে অন্য কোনো নবাবকে বসাতে পারতাম। তখনই হঠাৎ করে দেখা যায় রাজা, নবাব সিরাজউদ্দৌলা, তিনি রেগে যাবেন, কি বলছেন, আমার সামনেই আপনার এত বড় আস্পর্ধা যে আমার সামনেই আমাকে রাজদরবার থেকে নেমে দেওয়ার কথা বলছেন। তাহলে বলুন, যদি কোনো প্রজা রাজার বিরুদ্ধে কেউ কথা বলে, তাহলে কি করা উচিত? তার কি করা উচিত বলুন? গর্দন নামিয়ে দেওয়া উচিত। তাহলে বলুন, আপনি একজন আমার বিরুদ্ধে বলছেন, আমার বর্তমান থাকা সত্ত্বেও আপনি অন্য রাজা নবাবদেরকে এই সিংহাসনে বসাবেন, তার মানে আপনি কি করে ভাবলেন? বুঝতে পারছো? এভাবে কথাগুলো বলছেন, যে আপনারা যে কতটা আমাকে উপকার করেছেন সেটা বুঝতে পেরেছি। কলকাতার যুদ্ধে, আলীনগরের যুদ্ধে তো আমি জেনেছি কি সাহায্য করেছিলেন। তা সত্ত্বেও দেখা যায় হঠাৎ করে সে মির্জাফর দিকে তাকাবে এবং মির্জাফরকে বলবেন যে, মির্জাফর সিপাহী সালার, আপনি কিছু বলুন, আপনি কিছু বলুন। আপনার এই যে আজকে যে আমাকে যে নামিয়ে দেওয়ার কথা বলছে, এর বিরুদ্ধে কি আপনার কিছু বলতে পারছেন না? তখন মির্জাফর বলবেন, জাহাপনা দেখুন,
আপনি যেটা করছেন সেটা ভুল করেছেন। হ্যাঁ, তখন বলছে আপনি আমাদেরকে দেখতে পাচ্ছেন না। তখন নবাব বলবেন, দেখুন আপনি আমাকে দেখতে পাচ্ছেন না? আমাকে সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন না। আমি মুসলমান ছেলে বলে, আমি মুসলমান নবাব বলে আজকে আপনারা আমাকে কি করছেন? হেয় করছেন। কিন্তু বুঝুন, আমি যদি কারো কাছে দোষ করেছি সেটা কিন্তু আপনাদের কাছে দোষ করিনি। আপনাদের কাছে আমি কিন্তু দোষ করিনি। আমি দোষ করেছি আমরা বাংলার হিন্দু মুসলমান এই গুলবাগ, আমার বাংলার গুলবাগ, বুঝেছেন? হিন্দু মুসলমান সবারই কাছে আমি দোষ করেছি। সবারই কাছে আমি হেয়ের পাত্র হয়ে উঠেছি। কিন্তু আপনাদের কাছে শুধু আমি হেয়ের পাত্র নয়। কিন্তু আপনারা আমাকে আর আরেকটা কথা আপনারা কি শুনেছেন? কথা কি? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাকি আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে, আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে। চিঠিতে তো বুঝতে পারছেন যে কি লিখেছে। আর মির্জাফর সিপাহী সালার, আপনিও তো জানেন আপনি যে কি তাদের সঙ্গে কতটা সম্পর্ক। আপনার তো একটা কোনো চিঠি তো আমরা পেয়েছি, আমি তো আমার কাছে জানা, আমি কি অজানা? তখনই কিন্তু তিনি বলবেন যে আপনি আমার সম্পর্কে কিছু চিঠি পেয়েছেন? যে হ্যাঁ, কিছু তো চিঠি পেয়েছি। তখনই রাজা রাজবল্লভ বলবে, আমারও সম্পর্কে কিছু পেয়েছেন নাকি? তখন বলবে না না, আপনার সম্পর্কে আপনার তো আরো ভয় লাগছে মনে হচ্ছে। বুঝতে পারছো? এইভাবে দেখা যায় যে যখন তারা একে অপরে যখন বাগদণ্ডে জড়িয়ে পড়েছে, মির্জাফরের দিকে তাকিয়ে সিরাজউদ্দৌলা হাউমাউ করছেন। তিনি প্রচন্ড দুঃখ পাচ্ছেন যে আজকে বোধহয় আমাকে এই সিংহাসন থেকে নেমে যেতে হবে। এই আমার বাংলা দুর্দিন চলে আসছে। আজকে আমাকে এই রাজদরবার, যখন তারা সবাই রাজদরবার থেকে চলে যাচ্ছেন, পর পর চলে যাচ্ছেন, তখন তারা বলছে যে রাজদরবার ত্যাগ করবেন না জাহাপানা, এই রাজদরবার ত্যাগ করবেন না। তাদেরকে বলছেন রাজা রাজবল্লভ, জগৎ সে দুর্লভ, মির্জাফর, মানে তাদেরকে যখন সন্দেহ করছে নবাব, তখন তারা রাজদরবার ছেড়ে চলে যাচ্ছে। তখনই কিন্তু তারা তখনই নবাব বলছে যে আপনারা আমাকে ত্যাগ করে যাবেন না। হঠাৎ করে যখন মির্জাফর যখন নবাবকে খুব খারাপ খারাপ কথা বলবে, তখনই মহল্লা মিরমদন তার দিকে তেড়ে আসবেন যে আপনি এইভাবে কথা বলতে পারেন না। তখন মির্জাফর বলবেন যে নিজ জাতি কেন কথা বলছে, নিজ একজন কর্মচারী উঁচু কর্মচারীর সঙ্গে এরকম কথা বলছে কেন? তখনই কিন্তু মির্জাফর ও নবাব মিরমদনও বলবে যে দেখুন মির্জাফর, আপনিও তো উপরে, আপনার উপরে হচ্ছে নবাব আছেন, তো নবাবের প্রতি আপনি কেমন ব্যবহার করছেন? আপনিও তো তার সাজার যোগ্য। এভাবে যখন বাগবন্ধনটা যখন জড়িয়ে পড়ছে, তারা সবাই রাজদরবার ত্যাগ করবে। হঠাৎ করে দেখা যায় প্রচন্ড সে দুঃখ পাবে। একটা বিখ্যাত লাইন আমি তোমাদের সামনে দেখো বলছি পড়ার। দেখো একটা কথা বলবে যে বাংলার ভাগ্যকোষে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তচলগামী, শুধু সুপ্ত সন্তান শিয়রে রুদ্রমানা জননী নিশা বসনে অপেক্ষা গ্রহ প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জীবন দিয়েও রোধ করবে মরণের অভিযান। বুঝতে পারছো? মানে এমন একটা দুঃখ প্রকাশ করেছেন যে বাংলার ভাগ্যবশে আজ দুর্যোগে ঘন ঘটা, আজকে বিপদ, আমার সামনে বিপদ, এই বিপদের দিনে আপনারা আমার রাজদরবার ত্যাগ করবেন না। তখনই কিন্তু রাজা মির্জাফর, তারা মির্জা বলছে জাহাপনা জানাবো না, তারাও কিন্তু রাজা নবাবের প্রতি একটা নর্ম ভাব প্রকাশ করবে যে না, আমরা আর ত্যাগ করব না, আমরা রাজদরবার ছেড়ে যাব না। আপনাকে যে যুদ্ধ আসবে বা যে মানে ঝামেলাটা আসবে আমরা কিন্তু সামনে নেব। বুঝতে পারছো? তিনি মির্জাফরকে বলবেন নবাব যে দেখুন আমাদের সামনে একটা বিশাল যুদ্ধ, তারা নাকি পলাশি প্রান্তরে পলাশি যুদ্ধের ঘোষণা করেছে। কারা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজউদ্দৌলার বিরুদ্ধে পলাশি যুদ্ধের ঘোষণা করেছে। সেই পলাশি যুদ্ধের ঘোষণা যদি হয়ে যায়, তাহলে যদি আপনারা আমাকে সাথ না দেন, তাহলে আমার রাজদরবার এই বাংলা এই গুলবাগ আজকে কিন্তু ধ্বংস হয়ে যাবে। তার জন্য আপনারা আমাকে ত্যাগ করবে না। তখন পরপর গোলাম হোসেন, মোহনলাল, মীরমদন, মির্জাফর সবাই কিন্তু রাজাকে সহানুভূতি দেবে যে আমরা আপনাকে ত্যাগ করে যাব না। এরপর যখন তারা সকলেই যখন প্রশাসন হলো, দেখা যায় হঠাৎ করে নবাব সিংহাসন থেকে নেমে সিংহাসনের দিকে তাকিয়ে আছেন। এভাবে তাকিয়ে আছেন, বুঝতে পারছো? এইভাবে তাকিয়ে আছেন। তাকিয়ে থেকে তিনি দেখছেন যে আজকে হঠাৎ করে দেখছেন সিংহাসনের দিকে তাকাচ্ছেন, মনে হচ্ছে তার কাছে যেন সিংহাসন টলছে। তিনি ভাবছেন যে সিংহাসন নাকি টলছে, তিনি ভাবছেন যে সিংহাসন নাকি টলছে। তখন এই টলছে কথাটা বলছে, যখন টলছে সিংহাসন টলছে, হঠাৎ করে তার খালা মানে মাসি ঘসেটি বেগমের হাজির। ঘসেটি বেগম বলছে কি ব্যাপার নবাব,
আজকে নবাবের মুখে দুঃখের ছাপ দেখা যাচ্ছে, বেদনার ছাপ দেখা যাচ্ছে। কেন নবাব কেন আজকে দুঃখ প্রকাশ করছে, কিসের জন্য? আজ এরকম তো দুঃখ প্রকাশ করা উচিত নয়। বুঝতে পারছি এই কথা বলছেন। যেদিন আমার ছেলে শওকত জংকে সিংহাসন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, আমার স্বামীকে হত্যা করা হয়েছে, আমি যাকে ভালোবাসতাম তাকে হত্যা করা হয়েছে, আজকে ঘসেটি বেগম বলছে যে নবাব কেন আজকে কান্না করছে? সিংহাসন তো টলবেই, অবশ্যই টলবে। টলবে না? হ্যাঁ। মূর্খ কথা, কোন দিকে দেখছিস? বিবেকের দিকে চেয়ে দেয়। কে বলছে বলতো? ঘসেটি বেগম। তো নিজে বিবেকের দিকে। তুমি আমাকে, ঘসেটি বলছে তুমি আমাকে সব দিক থেকে কি করে নামিয়ে দিয়েছো। আজকে আমার যে আহ স্বামী ছিল, আমার যে সন্তান ছিল, আর আমার যে রাজদরবার ছিল, সেটাকে পর্যন্ত তুমি কি করে নিয়েছো? কেড়ে নিয়েছো। বুঝতে পারছো? এইভাবে বলছেন। তিনি যখন কান্না করছেন, মানে কাঁদছেন, আর কাকে বলছেন? নবাবকে বলছে। সেই সময় তিনি অভিশাপ দিচ্ছেন, বসির বেগম বারে নবাবকে অভিশাপ দিচ্ছেন যে তুমি যেটা করছো তোকে একদিন কাঁদতে হবে। হঠাৎ করে যখন সে ভর্ৎসনা করছে, খারাপ কথা বলছে, হঠাৎ করে তার স্ত্রী লুৎফা এসে হাজির। বুঝতে পারছো? লুৎফা, তার স্ত্রী লুৎফা এসে হাজির। বুঝতে পারছো? লুৎফা তখনই সে তার খালাকে, হসে বেগমকে তিনি বলবেন যে দেখুন আপনি এভাবে কথা বলতে পারেন না। সেটাকে আপনাকে মায়ের মতো সে স্নেহ করে, মায়ের মতো ভালোবাসে। আর এভাবে আপনি খারাপ কথা বলছেন আপনার সে ছেলের সম্পর্কে, এর কথা বলছেন। বুঝতে পারছো? তখনই সে বলবে দেখো আমি যেমন কান্না করছি না, লুৎফা তোকেও একদিন কান্না করতে হবে, এই সিংহাসন থাকবে না। হ্যাঁ, তখনই সিরাজউদ্দৌলা তার খালাকে বলছে যে খালা দেখো আজকে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বাংলার দিকে ধেয়ে আসছে, বাংলা দখল করার জন্য ছুটে আসছে। বলছে তাই নাকি? তাহলে তো আরো খুশি হয়, তাহলে তো তোকে সিংহাসন থেকে নামিয়ে দেবে। হ্যাঁ, আরো খুশি, মানে প্রচন্ড খুশি, উচ্ছ্বাসিত হয়ে যায়। বুঝতে পারছো? তখনই সিরাজউদ্দৌলা তার সিংহাসনের দিকে তাকিয়ে সে যেন কান্না করছে, মানে একটা দুঃখ প্রকাশ করছে যে আমার নিজের লোক, আমার নিজের তো লোক আমার বিরুদ্ধে লেগে গেছে, তো পর তো যদি লাগবেই। আমি তো তাদেরকে আমি সাজা দিতে পারতাম, কিন্তু সাজা দিতে পারতাম, কিন্তু এই বিপদের জন্য তাদেরকে আমি সাজা দিতে পারছি না। বুঝতে পারছো? এইভাবে যখন কান্না করছে লুৎফা তার স্ত্রী, তাকে কি দিচ্ছে? সহানুভূতি দিচ্ছে। এক কথায় তাকে বলছে যে আপনি এত দুঃখ করছেন কেন, ভেঙে পড়ছেন কেন, আমি তো আছি। বুঝতে পারছো? আপনার মনটাকে শক্ত করুন, হৃদয়টাকে শক্ত করুন, আপনাকে শক্ত হতে হবে, না হলে কিন্তু এই সিংহাসন কখনো মানে কি আপনি কি রাখতে পারবেন না। বুঝতে পারছো? হঠাৎ করে সে লুৎফা যখন তার দিকে খুব তার স্বামীকে বোঝানোর চেষ্টা করছে, আর সিংহাসনের দিকে তাকিয়ে সে যেন সিরাজউদ্দৌলা লাস্টে একটা কথা বলবে, দেখো কে বলবে যে খুব ভালো কোশ্চেন তোমাদের এই কোশ্চেনটা, যে আহ, যে আর জানি না কার রক্ত চাই পলাশি, রাক্ষসী পলাশি। বুঝতে পারছো? সে বুঝে গেছিল যে এই শেষ রক্ষা আমার আর হবে না। হ্যাঁ, মাত্র 15টা মাস তার রাজত্ব করা হয়েছিল। তারপরে দেখা যায় সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ইংরেজরা যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধে দেখা যায় সিরাজউদ্দৌলা পরাজিত হয়, এবং পরাজিত হওয়ার পরই সে সিংহাসনটা ছেড়ে দেয়। বুঝতে পারছো? তারপরে মির্জাফর এই বাংলার নবাব হয়েছিলেন। ঠিক আছে, আজ আর নয়। ঠিক আছে, আবার পরে দেখা হবে। আর এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে সেটা তোমাদের পরের চ্যানেলে দেখিয়ে দেবো। ঠিক আছে, আর অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ।